প্লিজ সাব্বির, আর কিস করো না, আমার ঠোঁট জ্বলছে। এবার গলায় কিস করব। প্লিজ সাব্বির, আমাকে ছাড়ো। খাটের পাশের দেওয়ালের সাথে আরিয়ার হাত চেপে ধরল সাব্বির। বেবি, আজকে তোমায় না অনেক কিউট আর হট লাগছে। বুঝি না তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কিভাবে। হাতটা ছাড়ো, আজকে আমাদের বাসর রাত। বাট তুমি ডিপ জলের মতো এমন ভাব করতেছো যেন আমায় রেপ করতেছো। কি? আমি ডিপজল? ছি ছি ছি। আর কাউকে পেলে না তুলনা দেওয়ার জন্যে? কই ডিপজল কুখ্যাত ভিলেন, আর আমি কত হ্যান্ডসাম একটা ছেলে। এটা বলে সাব্বির কপালে আসা চুলগুলোতে হাত দিয়ে একটা হালকা করে ওপরে উঠিয়ে দিল। সাব্বিরের এমন ভাব দেখে আরিয়া জোরে শব্দ করে হেসে উঠল, যেন হাসি চেপে রাখা কষ্ট হয়ে পড়েছে এমন। তোমাকে দেখতে এবার আসলেই একটা লুচ্চা লুচ্চা ভাব আসতেছে। আমাকে যখন এত কিছু বলে তুলনা উপমা দিয়ে অপমান করলে, তাহলে আমি আজকে আসলেই ভিলেন হব। এটা বলে আরিয়ার কাছে গিয়ে কানে হালকা করে একটা ফু দিল। এই 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 কি করছো? সুরসুরি লাগছে তো। আরিয়ার নিঃশ্বাস ঘন হয়ে আসছে ক্রমশ। চোখে মুখে একটা অন্যরকম ভাব, যেন পালিয়ে যেতে চায়, আবার যেতেও চায় না। সাব্বির আরিয়ার পেটে হাত দিয়ে একটা হালকা করে চিমটি দিল। আরিয়া কিছুটা সরে যেতে চাইলে সাব্বির আরিয়ার ঘাড়ে কামড় বসিয়ে দিল। আরিয়া লজ্জায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে পালাতে গেলেই শাড়ির আঁচল ধরে টান দিল। সাব্বির আরিয়া খাটে গিয়ে পড়ল। বদমাস ছেলে, কোনো সভ্যতা নেই। এইভাবে কেউ দেয়ালের সাথে হাত চেপে ধরে? দেখো, হাতটা লাল হয়ে গেছে। আই এম সরি বেবি, আমি না আসলে বুঝতে পারিনি। বেশি রোমান্টিক হতে গিয়ে একটু কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। দেখি তোমার হাতটা লাগেনি তো বেশি? থাক, আর এখন ভালোবাসা দেখাতে হবে না। যাও, কথা নেই তোমার সাথে। এটা বললে তো হবে না আরিয়া, আজকে আমাদের বাসর। একটু ভালো যদি না বাসি তোমায়, তাহলে এটা বাসর রাত হবে কিভাবে? তখনই কারোর হাসির শব্দে সাব্বির থেমে গেল। সাব্বির আরিয়ার দিকে তাকিয়ে মুখে আঙ্গুল দেখিয়ে শব্দ করতে বারণ করলো আরিয়াকে। এবার ভালো করে কান খাড়া করে শোনার চেষ্টা করলো কিসের শব্দ ছিল। এবার শব্দটা ভালোভাবে পাওয়া যাচ্ছে। শব্দটা রুমের ভেতর থেকেই আসছে, যেন কেউ অনেকজন একসাথে হাসি চেপে রাখার চেষ্টা করছে। আরিয়া সাব্বিরের দিকে তাকাচ্ছে, আর সাব্বির আরিয়ার দিকে একটা ভুতুড়ে অনুভূতি কাজ করছে। সাব্বির, কি কি কিসের আওয়াজ এটা? তোমাদের বাড়িতে ভূত পেতনি আছে নাকি? সাব্বিরের গলা শুকিয়ে আসছে, কারণ সাব্বির এসবে প্রচণ্ড ভয় পায়। কই না তো, আমি তো কোনোদিন শুনিনি। সাব্বির, আমার মনে হচ্ছে আওয়াজটা খাটের নিচ থেকে আসছে। খাটের নিচে? তুমি শিওর? অন্য কোথাও থেকেও তো আসতে পার। না, খাটটা কেমন যেন কাঁপছে। বিশ্বাস করো, খাটটা কেমন যেন ভাইব্রেট করছে। সাব্বির আরিয়ার চোখে ভয় দেখতে পেল। এর মানে আরিয়া মিথ্যা বলছে না। সাব্বির খাটের নিচে দেখার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলো। মাটিতে বসে যেই খাটের নিচে আলো দিয়ে দেখলো, খাটের নিচটা একটা বিশাল চিৎকারের সাউন্ড শোনা গেল। সাব্বির লাফ দিয়ে খাটে উঠে পড়ল, আর আরিয়া সাব্বিরের অবস্থা দেখে আরিয়াও লাফাতে লাগলো। একজন আরেকজনকে ছড়িয়ে ধরে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তিরিং বিরিং করে লাফাতে লাফাতে খাট ভেঙে দুজনে নিচে পড়ল। ভাঙা খাটের নিচে থেকে তমা, সাজিদ আর রাইহান বেরিয়ে এলো। ও মারে, কোমরটা গেল রে আমার। এই, তুই দেখলি না আমরা যে খাটের নিচে? তাহলে খাটের উপরে উঠে এভাবে লাফাতে গেলি কেন? তোরা খাটের নিচে কি করছিলি? খাটের নিচে তো এলন্টি বেলন্টি খেলতে আসি নাই, তোদের বাসরে আড়ি পাততে এসেছিলাম। কিন্তু তুই যেই পরিমাণে রোমান্টিক হয়ে গেছিলি, আমরা তো ভেবেছিলাম আজকে রাতটা খাটের নিচেই থাকতে হবে। ভাইয়া, তুই কাজটা ঠিক করিস নাই। আমার কোমরটা ভেঙে গিয়েছে মনে হয়। তমা আর সাজিদ হচ্ছে সাব্বিরের খালাতো আর মামাতো ভাই বোন। এইদিকে সাব্বির ওদের সাথে বকবক করছে।
অন্যদিকে আরিয়া লাফাতে লাফাতে হুঁশ হারিয়ে ফেলেছে। এখনও সাব্বিরকে পেছন থেকে ধরে আছে। এই চিৎকার আর লাফালাফির শব্দ শুনে বাড়ির সবাই জেগে গেছে। এই রে, খালা এসে পড়েছে, আজকে আমরা শেষ। ফুপু আজকে আমাকে আর তোকে আস্ত গিলে খাবে। তোর ফুপু তো পরে খাবে, আগে আমি তোর মাথাটা কামড়ে খাবো, গাধা কোথাকার। সাব্বির গিয়ে রুমের দরজা খুলে দিল। সাজিদ আর তমাকে দেখে সাব্বিরের আম্মুর চক্ষু চড়ক গাছ। এই, তোরা দুটো এখানে কি করতেছিস? কখন এসেছিস এখানে? আর খাট ভাঙলো কিভাবে? কিরে বাবা, খাট ভাঙলো কিভাবে? ফুপু তুমি খাটের কথা বাদ দাও, চলো অনেক রাত হয়েছে। খাটের কথা বাদ, তোরা দুইটা এখানে কি করছিস? খালো, আমরা সাব্বির ভাইয়ের সাথে গল্প করতে আসছিলাম। না, তোদের মতি গতি তো ভালো ঠেকছে না। কি অকাম করেছিস বল? আর মা আরিয়া, তোমার এই অবস্থা কেন? চুল, জামা কাপড়? আম্মু আমি বলছি, তোমার এই গুণধর বোনের মেয়ে আর ভাইয়ের ছেলে আমাদের খাটের নিচে এসে লুকিয়েছিল আড়ি পাতার জন্যে, আর আমি আর আরিয়া ওদের দেখে ভয় পেয়ে যাই, এভাবে তোমার বৌমার এই অবস্থা। সাব্বির কথাগুলো শেষ করতে সাব্বিরের আম্মু মিসেস রেহেনা বেগম তমা আর সাজিদের দিকে আগুন চোখে তাকালো, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তাহলে তোমরা গুণধর সন্তানেরা এসে এই পুণ্যের কাজ করছিলে? আজকে তোদের দুইটার একদিন আর আমার একদিন। ফুপু আব্বুকে বলো না প্লিজ, আমি তো এই তোমার কথা এসেছিলাম। এই, একদম আমাকে দোষ দিবি না, তোর কথাই এসেছি আমি। আর বাড়ির সবাই জানে এসবে এক্সপার্ট কে, তাই আমার নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। একদম আমার নামে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করবি না। তুই আমি দুজনেই অপরাধী, রিমান্ডে গেলে দুজন একসাথেই যাব। তুই মরলে মর একা, আমাকে টানিস কেন তোর সাথে? তোকে তো এজন্যই বলে যে মেয়েদের বিশ্বাস করতে নেই। তোদের দুইটার কপালেই আজকে শনি আছে, খালি আয় বাইরে। যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। চিৎকার শুনে অনেকেই জেগে গেছে আর এই দিকে এসেছে। মামা আর খালাও এসেছে। মামা আর খালার কাছে তমা আর সাজিদকে তুলে দিল। বাবা, তোরা কি এখন মাটিতে ঘুমাবি? তোর তো মাটিতে শোয়ার অভ্যাস নাই। আর আরিয়া, তুই বউ হয়ে এসে নিচে কিভাবে শুতে দি বল? কালকে সকালেই আমি খাট অর্ডার দিব, এখন ওকে আমার সাথেই নিয়ে যাই। এটাই ভালো হবে আম্মু, কি বলো আরিয়া? সাব্বির আরিয়ার দিকে তাকিয়ে আর আরিয়া সাব্বিরের দিকে তাকিয়ে আছে। দুজনের মনের কষ্টগুলো কেউ বুঝল না। ওই খাটাসগুলো করতে দিল না এত স্বাদের ফুলশয্যা। আরিয়া সাব্বিরের কথায় মাথা দোলালো। তাহলে মা আরিয়া, আসো আমার সাথে। আর বাবা, তুই এক কাজ কর, সাজিদের কাছে চলে যা, ওর রুম ফাঁকা আছে। কষ্ট নিস না বাবা, ওদের যা বলার তো বললামই। ওরা তো ছোট, কি আর বলবো ওদের, বল। সমস্যা নেই আম্মু, আমি যাচ্ছি সাজিদের কাছে। আরিয়া আমি যাই। যাও, সাজিদকে আমার তরফ থেকে একটু সালামি দিও। আরিয়াকে নিয়ে গেল সাব্বিরের আম্মু। সাব্বির আরিয়াকে যেতে দেখছে। দুজনের ফুলশয্যা হতে দিল না ওরা। সাব্বির একটা শয়তানি মার্কা হাসি দিল। আজকে সাজিদের কপালে বিপদ আছে। সাজিদের রূপে সাজিদ শুয়ে আছে, গালে হাত দিয়ে থাপ্পড় পড়ছে গালে। সাব্বির পেছন থেকে গিয়ে সাজিদের কাঁধে হাত রাখলো। সাজিদ ভয় পেয়ে পেছনে তাকালো। ভাইয়া তুই তুই এখানে কেন? তোর না ফুলসজ্জা? তোরা আর হতে দিলি কই, আজকে তোর সাথেই ফুলসজ্জা করব, মানে ঘুমাবো। ভাইয়া দেখ, আমার কিন্তু কোনো দোষ নাই, সব ওই তোমার আইডিয়া। আয় এইদিকে আয়, তোকে কতদিন আদর করি না, আয় বুকে আয়। ভাইয়া এমন করছিস কেন? দেখ মারবি না আমায়। তোর এই কাজের শাস্তি হিসেবে 30 বছর বয়সের আগে তোর কপালে বিয়ে নাই, যা অভিশাপ দিয়ে দিলাম। ভাইয়া এমন অভিশাপ দিস না, আমার গার্লফ্রেন্ড রিয়ার বিয়ে হয়ে যাবে অতদিনে। তাতে আমার কি, খুব তো শখ করে আমার বউকে আমার কাছ থেকে সরিয়ে দিলি। এখন ঘুমা, টেনশন করিস না, পরে আমার কিছু করতে হবে না। টেনশনে টাক হয়ে যাবি, তখন তোর গার্লফ্রেন্ড এমনিতেই তোর টাক দেখে পালাবে। সকালে ঘুম থেকে উঠে সাব্বির ফ্রেশ হয়ে কোনো রকমে আম্মুর রুমের দিকে এগুতে লাগলো। আম্মুর রুমে উকি দিয়ে কাউকে দেখতে পেল না। ভাবতে লাগলো আরিয়া কোথায়।
এদিক ওদিক করতে করতে ছাদে এসে দাঁড়ালো। ছাদে এসে দাঁড়াতেই দেখতে পেল ভেজা চুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শোকাচ্ছে। শাড়িতে যা লাগছে আরিয়াকে, সাব্বির এক পা দুপা করে এগোতে লাগলো। 3 তলা বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত বাড়ি নেই, তাই ছাদ থেকে দেখার কোনো ভয় নেই। সাব্বির পেছন থেকে গিয়ে আরিয়ার কানে আঙ্গুল দিয়ে একটু খোঁচা দিল। আরিয়া কেঁপে উঠল। পেছন ফিরে তাকাতে যাবে তখনই সাব্বির খপ করে জড়িয়ে ধরল আরিয়াকে। বেবি তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? আমার বেবিটা ভয় পেতে যাবে কেন? কালকে রাত্রের ঘটনার পর থেকে আমি অল্পতেই ভয় পাই এখন। বেবি তুমি ভয় পেও না, ওই দুইজনকে এমন বাদর নাচ নাচাবো যে দেখবে তারই হাসি পাবে। সাবির, তুমি ব্যাপারটা ভেবে দেখেছো? কালকে রাত্রে আমরা যদি না জানতে পারতাম যে খাটের নিচে ওরা আছে, তাহলে কি সর্বনাশটাই না হতো? ছোট ভাই বোনের সামনে তোমার তো মান সম্মান যা যাওয়ার যেতই, আর আমিও ওদের সাথে আর লজ্জায় কথা বলতে পারতাম না। বেবি ওসব বাদ দাও, কালকে রাত্রে তোমায় অনেক মিস করেছি। আমিও তোমায় অনেক মিস করতেছি বেবি, কিন্তু কি করব বলো, তোমার খাট যে এত দুর্বল। খাটের কথা বলে আর লজ্জা দিও না। সকালে যাকে দেখেছি সে আমার দিকে তাকিয়ে হাসছিল। ওই বদমাস সাজিদের বাচ্চা আমার নামে বাসরাতে খাট ভাঙার গুজব ছড়িয়েছে। কি বলো? এই জন্যই মনে হয় আমার ছোট বোন ফারিয়া আমার দিকে তাকিয়ে সকালবেলা ওভাবে হাসছিল। পারিয়া আমার শালি এসেছে? কই দেখলাম না তো ওকে। এসেছে সকাল সকাল, আমাকে না দেখে নাকি ওর মন কেমন কেমন করে সেজন্য। ভাইয়া, খালা এদিকেই আসছে, তাড়াতাড়ি ভাবিকে ছেড়ে পালা, নয়তো তোর নামে আরেকটা গুজব ছড়াবে। হঠাৎ কারোর শব্দ পেয়ে আরিয়া আর সাব্বির দুজনেই ভয় পেয়ে গেল। তমা কোথায়? এই তোরা কি মানুষ হবি না? রাতে তো একটু শান্তি দিলে না, এখন এখানেও চলে এসেছিস? আমি সত্যি কথা বলছি ভাইয়া, খালা ভাবিকে খুঁজতে আসছে, তাড়াতাড়ি পালা। সাব্বির আন্টি তো আসলেই আসছে, ওই যে দেখো আসতেছে। এই যে আমাকে তো দেখে ফেললো। কি রে বাবা, এত সকাল সকাল নাস্তা না করে ছাদে কি করছিস? তোর না খালি পেটে কিচ্ছু ভাল লাগে না? তো আজ সূর্য কোন দিকে উঠলো? আরে আম্মু তুমি, আমি একটু আরিয়াকে ছাদ দেখাতে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো তোমাকে পাঠিয়েছিলাম আরিয়ার জন্যে। খালা, আমিও এসে দেখি ভাবি একা একাই সাথে এসে পড়েছে, আর ভাইয়া আর ভাবি তাই আর আমি আমার চেহারা দেখাইনি। এটা বলে পানির ট্যাঙ্কির পেছন থেকে দাঁত দেখিয়ে বেরিয়ে এলো তমা। আরিয়া আর সাব্বির ভীষণ খেয়ে বলল, কিরে, তুই টাঙ্কির পেছনে লুকিয়ে কেন? আর মানে কি? তমা, তোকে তো আম্মু তুমি কেন আরিয়াকে খুঁজছিলে সেটা বলো। আরিয়াকে দেখতে ওর আব্বু আম্মু এসেছে, আর এসেই মেয়ে করে যাচ্ছে। কি জানি কি হলো হঠাৎ। আন্টি, আব্বু আম্মু এসেছে? কোথায় ওনারা? দুইটা মাত্র মেয়ে, আঙ্কেল আন্টির একটু টেনশন তো থাকারই কথা। তাহলে তুই নিচে যা, নাস্তা করে নে তোর শ্বশুর শাশুড়ির সাথে, আর আরিয়াকেও নিয়ে যা, আমার রান্নাঘরে একটু কাজ আছে। আরিয়াকে নিয়ে নিচে নেমে এলো সাব্বির। ডাইনিংয়ে বসে আছেন আরিয়ার আব্বু আম্মু। এমন না যে ওদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ, ভালোবেসেই বিয়েটা হয়েছে। আরিয়া ছুটে গিয়ে ওর আব্বু আম্মুর কাছে চলে গেল। সাব্বির গিয়ে ওর শ্বশুর মশাইয়ের পাশে গিয়ে বসলো, আর আরিয়া ওর আম্মুর পাশে গিয়ে বসলো। ডাইনিং টেবিলটা অনেক বড় ফ্যামিলির, আরও অনেকে বসে আছেন টেবিলে, আর কাজের লোকেরা খাবার সার্ভ করছে। বাবা সাব্বির, কেমন আছো? আমার মেয়ে তেমন জ্বালাই পোড়ায়নি তো তোমার? জি আঙ্কেল, ভালো আছি। আর আপনার মেয়ে আমাকে জ্বালাতে যাবে কেন? তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? তোমরা কোথাও ব্যথা পাওনি তো? আঙ্কেল বুঝলাম না ঠিক, ব্যথা পেতে যাব কেন? না বাবা, শুনলাম আর কি, কিভাবে যে বলি কথাটা। শুনলাম কালকে রাতে খাট ভেঙে পড়ে গেছিলে। কথাটা আসতে বললেও কথাটা কম বেশি সবার কানে গিয়ে পৌঁছলো। সবাই খাচ্ছে আর মিটমিট করে হাসছে। সাজিদের বাবা ওর মাথায় একটা ঘুষি মারল প্রতিবাদে। সাব্বির আর আরিয়া লজ্জায় মাথা উঁচু করতে পারছে না।
কথায় আছে না, খায়া পিয়া কুছ নেহি, গ্লাস তোরা বাড়া আনা। ওই রকম ওরা কিছু না করেই যা সুনাম অর্জন করেছে, আর নাই বা বললাম। আঙ্কেল, আসলে যেটা ভাবছেন ওই রকম কিছু না। আসলে ব্যাপারটা ছিল কিছুটা এইরকম। আমার ছোট ভাই বোন ওরা। ইয়াং ম্যান, আমি তো ভেবেছিলাম, থাক বাদ দাও, আমার কথা মাইন্ডে নিও না, একটু মজা করলাম তোমার সাথে। তবে বাবা, আমার মেয়েটাকে দেখে শুনে রেখো, কখনো কষ্ট দিও না। আঙ্কেল চিন্তা করবেন না, আরিয়া আমার ভালোবাসা। আমার নিঃশ্বাস চলাকালীন ওর কিছুই হতে দেব না। আর যদি মরে যাই, ভূত হয়েও ওর পাশে থাকবো। একদম ওইসব বলবা না বলো। মরতে যাবা কেন? আমি মরতে দিলে তো মরবা। তোমার জীবন এখন আর তোমার একার না, আমারও। রাতে আজকে আরিয়াদের বাড়িতে ফুলসজ্জার আয়োজন করা হয়েছে, আর বাসর রাতে যেন খাট না ভাঙে সেই দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে। সাব্বির রুমে প্রবেশ করে দেখলো আরিয়া রুমে নেই। কি ব্যাপার, আরিয়া গেল কই? ওর তো রুমে থাকার কথা। গোসলখানায় পানির আওয়াজ শোনা যাচ্ছে। কেউ গোসল করছে নাকি? আরিয়া, এই আরিয়া, ওয়াশরুমে নাকি তুমি? আরিয়া, এই আরিয়া। সাব্বির যেই ওয়াশরুমের দিকে এগোতে যাবে তখনই ওয়াশরুম থেকে আরিয়া বেরিয়ে এলো। ভেজা চুলগুলো কাপড় দিয়ে মুছে নিয়ে পানি বেয়ে টপ টপ করে ফ্লোরে পড়ছে। আরিয়ার পরনে একটা পাতলা সুতির শাড়ি, কোনো মেকআপ নেই চেহারায়। তবে মেকআপ ছাড়াই আরিয়া যথেষ্ট সুন্দর, যে কেউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্যই আরিয়া বাইরে গেলে মুখ ঢেকে বেরোয়। দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসবে না? সাব্বির রুমে ঢোক গিলল। সাব্বির করে ঢোক গিলল, কারণ আরিয়াকে এই রূপে কোনো দিন দেখেনি। সাব্বির এগিয়ে গেল কয়েক পা, আরিয়ার কাঁধে হালকা একটা চুমু খেলো। আরিয়া কেঁপে উঠল। আরিয়াকে জড়িয়ে ধরে এক লাফে বিছানায় নিয়ে গেল সাব্বির। সহ্য হচ্ছে না তোমার? এমন পাগলের মতো করছো কেন? আজকে পাগল হতে চাই আমি তোমাতে। এটা বলে আরিয়ার ঠোঁট কামড়ে ধরল সাব্বির, যেন আজকে আরিয়াকে আর ছাড়ছে না সাব্বির।